আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্তি বিএনপিতে নেতিবাচক প্রভাব ফেলবে, আশঙ্কা নেতাকর্মীদের। জামায়াতের সঙ্গে জোট বাঁধা এ পরিণতি মত সাধারণ মানুষের। উন্মুক্ত সুয়ারেজ লাইন আর খোলা ম্যানহোলের সর্বশেষ শিকার শিশু নীরব। বড় দুর্ঘটনার পর সাময়িক ব্যবস্থা নিলেও মেলে না স্থায়ী সমাধান, অভিযোগ নগরবাসীর। উচ্ছেদ অভিযানেও দখলমুক্ত রাখা যাচ্ছে না রাজধানীর খালগুলো। জনবল ও বাজেট স্বল্পতার অজুহাত ঢাকা ওয়াসার। রাজনৈতিক উদ্যোগের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং ৪৪ বছরেও বিনিয়োগের কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বাংলাদেশ। সুদের হার কমানোর তাগিদ ব্যবসায়ীদের। বহুমুখী বিনিয়োগ কাঠামো গড়ার আহ্বান অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। শুরুতে পৌর নির্বাচনের খবর। আজ থেকে শুরু হলো পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। ভোট চাইতে ভোটারদের কাছে যেতে প্রার্থীদের সামনে এখন আর কোনো বাধা নেই। ইতিমধ্যেই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তবে প্রতীক বরাদ্দ না হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীদের প্রচারণা চালাতে হবে প্রতীক ছাড়াই। একইভাবে কাউন্সিলর প্রার্থীরাও ভোটারদের আকৃষ্ট করতে প্রতীক ছাড়াই প্রচারণা শুরু করবেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। দেশের বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে পৌর নির্বাচনের প্রচার প্রচারে নেমেছেন প্রার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর এলাকায় আছেন সহকর্মী কমল দে এবং সিলেটের কুলাউড়ায় পৌর এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রচারণার সরাসরি খবর জানতে চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলদের কাছে। কমল, কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশাল একটা অংশ জুড়ে রয়েছে সীতাকুণ্ডের অবস্থান। আর এই কারণে কিন্তু রাজনৈতিক বা অর্থনৈতিক দিক থেকে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ অবস্থান বহন করে এই সীতাকুণ্ড। আর আজকের এই সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে এবার প্রায় ভোটার রয়েছে ৩৭,০০০-এর বেশি। এর মধ্যে কেন্দ্র হলো ১৩টি। আর এবারের নির্বাচনে মোট ৬ জন মেয়র প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে একজন প্রার্থী হচ্ছে বদিউল আলম হলো, তার সাথে বিদ্রোহী প্রার্থী রয়েছে ২ জন, নায়েক শফি এবং তহিদুল। অপরদিকে কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছেন বিএনপির প্রার্থী আবুল মনসুর, তিনি একক প্রার্থী হিসেবে রয়েছেন এখানে বিএনপির। আওয়ামী লীগের একক প্রার্থী দিলেও ২ জন তার সাথে রয়েছেন বিদ্রোহী প্রার্থী। এক্ষেত্রে এছাড়া কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৫১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৭ জন। আপনি জানেন যে গত মনোনয়নপত্র জমা দেওয়া এবং যাচাই বাছাই শেষ করার পর কিন্তু আজ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। আমরা সকালে দেখেছি সীতাকুণ্ডের মধ্যে প্রথমে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম ঠিক সকালবেলা এলাকায় তার প্রচারণা শুরু করে। এরপর আমরা দেখতে পেয়েছি বিএনপি যে প্রার্থী রয়েছে আবুল মনসুর, তিনিও প্রচারণা শুরু করেছেন এবং তারা বলছেন তারা জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা চেষ্টা করছেন এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার সে ধরনের তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং তারা বলছেন তারা সীতাকুণ্ডকে একটি আধুনিক নগরীতে পরিণত করার জন্য তারা যতটুকু করা প্রয়োজন তারা তার সহযোগিতা করবেন এবং তারা মূলত সেই আশ্বাসটা জনগণকে দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম এই ব্যাপারে এর আগে আওয়ামী লীগের প্রার্থীর সাথে, তিনি বলেছেন তিনি সীতাকুণ্ড একটা আধুনিক সীতাকুণ্ড করতে চান, এক্ষেত্রে জলবদ্ধতা বা যানজট নিরসনের ব্যবস্থা এবং সে সাথে যে শিক্ষার ক্ষেত্রে উন্নয়নে তিনি ভূমিকা রাখতে চান জয় হয়ে। অপরদিকে আমরা কথা বলেছিলাম বিএনপি প্রার্থীর সাথে, তিনিও ঠিক সেমনভাবে কথা বলছেন। তিনি বলছেন এখন যেহেতু ঢাকা আবার সেই টেম্পো এবং ট্যাক্সি চালুর ব্যবস্থা নেন এবং বাজারগুলোকে চালু করবেন এবং সেক্ষেত্রে তিনি আশ্বাস দিচ্ছেন, তারা উন্নয়নের আশ্বাস দিচ্ছেন এলাকাবাসীকে বলছেন। তবে এলাকাবাসীর মত বলছে ভিন্ন। তারা বলছেন তারা প্রার্থীদেরকে আগে যাচাই বাছাই করবেন, তারা মূলত একজন সৎ এবং যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করবেন, এইটাই তাদের আশা। এক্ষেত্রে আপনি জানেন সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থানের কারণে
কারণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে কিন্তু এই সীতাকুণ্ড অংশে, আর এই সীতাকুণ্ড অংশ এই কারণে কিন্তু নির্বাচনী গুরুত্বপূর্ণ বহন করছে, যেহেতু এখানে বর্তমান মেয়র যিনি নায়ক শফি তিনি আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, পর তাকে সরিয়ে এখন বদিউল আলমকে প্রার্থী করা হয়েছে, কিন্তু নায়ক শফি এখনো প্রার্থী হিসেবে রয়েছেন। অর্থাৎ বলা যায় আনুষ্ঠানিক যে প্রচারণা সকাল থেকে শুরু হয়েছে এবং প্রার্থীরা জোরে সোরে সেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। এখন আমরা চলে যাব সিলেটে নির্বাচনী প্রচারণা খবর জানার জন্য সহকর্মী আহাদের কাছে। ধন্যবাদ কমল, আপনি যেটা বলছিলেন যে আসলে আপনার চট্টগ্রামের মতো সিলেটেও একই অবস্থা। আজকে থেকে সিলেটে মূলত আনুষ্ঠানিকভাবে প্রার্থী যারা রয়েছেন আগামী 30 তারিখে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে আজকে থেকে। মূলত এর আগে যে প্রচারণাগুলো চলছিল সেগুলো অনানুষ্ঠানিক এবং কেউ মূলত যে ওপেনলি প্রচারণা করতে পারেন নাই, তবে আজকে থেকে নির্বাচন কমিশন তাদের সেই প্রচারণা শুরু দিয়েছে। তো আমরা এর আগে আপনাদের সিলেটের খবর জানাচ্ছিলাম, আজকে আমি আছি সিলেটের আরেকটি জেলা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তো এই কুলাউড়া উপজেলা একটি সীমান্তবর্তী একটি উপজেলা এবং এই উপজেলার যে কুলাউড়া পৌরসভার নির্বাচন আগামী 30 তারিখ অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে আপনাদের আমি একটা পরিসংখ্যান দিই যে এখানে মেয়র পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ কাউন্সিলর পদে 38 জন এবং মহিলা কাউন্সিলর পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এর মধ্যে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি হচ্ছেন একে শফি আহমদ সলমান, তাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। তিনি মূলত এখানে একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি পৌরসভার ইলেকশনে তিনি দাঁড়িয়েছেন। তো এই পৌরসভায় বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রার্থীরা তারা আশ্বাস দিচ্ছেন। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে এখানে যানজট চরম আকারে পৌঁছে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয় এই পৌরসভায়। এছাড়া এই পৌরসভায় আরেকটা সমস্যা হচ্ছে জলাবদ্ধতা এবং ড্রেনেজের সমস্যা রয়েছে। আমি এখন কথা বলবো একজন প্রার্থীর সাথে, আওয়ামী লীগের প্রার্থী। আসলে আপনি যে প্রার্থীটা হয়েছেন আপনি কি জন্য হয় যদি একটু বলেন। সমস্যা জড়িত কুলাউড়া পৌরসভা দীর্ঘদিনের পঞ্জীভূত এই সমস্যার সমাধান করার জন্য পৌর এলাকার বিভিন্ন এলাকায় গ্যাস বিদ্যুৎ নেই, তারপরে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই, যানজট শহরে কোনো স্ট্যান্ড, নির্ধারিত স্ট্যান্ড নেই, রিক্সা, সিএনজি, পিক আপ এই গাড়িগুলোর স্ট্যান্ড নেই, তারপরে বিকল্প কোনো সড়ক নেই, ড্রেনেজ সিস্টেম। চট্টগ্রামের থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কমল দে এবং সিলেট থেকে সহকর্মী আব্দুল আহাদ। তারা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক প্রচারণার খবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দেশে নির্বাচনের নামে প্রহসন চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান অথর্ব নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেগম জিয়া। এ সময় নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তাগিদ দেন 20 দলীয় জোট নেত্রী। আজকে দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনের শাসন নেই, সুশাসন নেই। এই নির্বাচন কমিশন তো একটা অথর্ব। আমরা বলেছি এই নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো দিন আমরা সুষ্ঠু বা ফেয়ার নির্বাচন আশা করতে পারি না, পাবো না। কারণ এই নির্বাচন হলো হাসিনার পদলেহী একটা নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি তালিকায় বিএনপির তালিকাভুক্তি দলের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন নেতাকর্মীরা। আর এজন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকে দায়ী করছেন তারা। কারো কারো অভিযোগ, হোমল্যান্ড সিকিউরিটিতে আওয়ামী লীগ লবিং করে বিএনপিকে তালিকাভুক্ত করেছে। তবে সাধারণ মানুষ মনে করেন জামাতের সঙ্গে জোট বাঁধার কারণেই তৃতীয় স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপি তালিকাভুক্ত হয়েছে। নিউ ইয়র্ক থেকে সিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের জুনে এক ব্যক্তি বিএনপি কর্মী পরিচয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানালে বেরিয়ে আসে বিএনপিকে টায়ার 3 বা তৃতীয় ক্যাটাগরির সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ। এ কারণে যুক্তরাষ্ট্রের বিএনপি কর্মীরা রাজনৈতিক আশ্রয়ের জন্য বিবেচিত হওয়ার প্রাথমিক যোগ্যতা হারায়। জামাতের সঙ্গে জোট বাঁধার কারণেই বিএনপির এ পরিণতি বলে অভিমত প্রবাসী ও ব্যবসায়ীর। জামাত আর বিএনপি যুক্ত হওয়াতে এটা সন্ত্রাসী হিসেবে জড়িত হয়েছে। বিএনপি আর জামাত জোট হওয়াতে যেটা স্টেট ডিপার্টমেন্টের যেটা আমরা শুনতেছি, আমি মনে করি এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো না হওয়া উচিত। আমরা এখানে অনেক ছোট হয়ে যাচ্ছি। এমন
এমন পরিস্থিতিতে তালিকা থেকে নাম কাটাতে হোমল্যান্ড সিকিউরিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা। আর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্তি গোটা দেশের জন্যই মানহানিকর বলে মন্তব্য করেন বিএনপির এ কর্মী। স্টেট ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটির নেতৃবৃন্দের কাছে আমরা গিয়ে বলেছি এটা মিথ্যাচার করছে। বিএনপি আওয়ামী লীগ যাই করি না কেন আমাদের একটা পরিচয়, আমরা বাংলাদেশে। এখানে বিএনপি এই ধরনের কোনো প্রক্রিয়াতে জড়িত না। এগুলা যারা করছে এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার। এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্যই নয়, শুধু আমি মনে করি পুরো বাংলাদেশি জাতি হিসাবে আমাদের সকল বাংলাদেশি যারা আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছি, সকলের জন্য এটা মানহানিকর এবং অসম্মানজনক। এদিকে সন্ত্রাসী তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতাকেও দায়ী করেন কেউ। যুক্তরাষ্ট্র বিএনপি কোনো কমিটি নাই এবং বিএনপি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেসে কাজ করার মতো যে ধরনের প্রতিনিধিত্ব তাদেরকে নিযুক্ত করা উচিত ছিল সেটা তারা করতে পারে নাই। আমি মনে করি এটা একটা ব্যর্থতা। বিএনপির উপযুক্ত নেতৃত্ব এবং উপযুক্ত ব্যক্তিকে এখানে এমপ্লয়েড করে সেটা সমাধান করা উচিত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীনে নিউ জার্সির অভিবাসন আদালত দুটি কারণ উল্লেখ করে বিএনপিকে টায়ার 3 স্তরের সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে। এর পক্ষে 16টি দালিলিক প্রমাণ আদালতে উত্থাপন করে হোমল্যান্ড সিকিউরিটি। সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে, এখনো জমে ওঠেনি শীত বস্ত্রের বেচা বিক্রি। গুদামে পড়ে আছে আমদানি করা শত কোটি টাকার শীতের কাপড়। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা আমদানিকারকদের। সুয়ারেজ লাইনে পড়ে যাওয়ার প্রায় 5 ঘন্টা পর উদ্ধার করা হলো শিশু নীরবকে, তবে বাঁচানো যায়নি তাকে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বিকেলে খেলতে গিয়ে হঠাৎই ম্যানহোল দিয়ে সুয়ারেজ লাইনে পড়ে যায় 5 বছর বয়সী শিশুটি। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার করা হয় তাকে। তবে দুর্ঘটনাস্থলের ওই খোলা ম্যানহোলটিকে ঘিরে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন যথাযথ ব্যবস্থা নেওয়ার। খান মোহাম্মদ রুমেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রামিম হাসান। 5 বছর বয়সী শিশু নীরব সুয়ারেজ লাইনে পড়ে যাওয়ার প্রায় 5 ঘন্টা পর উদ্ধার করা হয় তাকে। মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে হঠাৎই সুয়ারেজ লাইনের মধ্যে পড়ে যায় সে। আর এরপর থেকেই তাকে বাঁচাতে চলতে থাকে ফায়ার সার্ভিস সহ এলাকাবাসীর জোর উদ্ধার তৎপরতা। ঘটনার পর তার মা এভাবেই প্রলাপ বকছেন। কথা ছিল আর কদিন পরই স্কুলে ভর্তি হবে নীরব। তবে অভিযোগ আছে ওই এলাকার সেই সুয়ারেজ লাইন দিয়ে প্রভাবিত হয় বিভিন্ন ফ্যাক্টরির দূষিত বর্জ্য, আর তা নিয়েও চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এখানে আমাদের 250-300 ফ্যাক্টরি আছে। প্রত্যেক ফ্যাক্টরিতে নির্দিষ্ট করা আছে যে এইখানকার এই যে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা টয়লা পরিষ্কার করার জন্য একটা ফিক্সড টাকা উঠে এই টাকাটা এইখানে হওয়ার কথা, কিন্তু এই টাকাগুলো কোথায় যাচ্ছে তারা এটা জবাব দেবে। মালিক সমিতির যে টাকা চেয়ারম্যান সাহেব বলতেছে মালিক সমিতির ড্রেনেজের জন্য, ওটা চেয়ারম্যান সাহেব যদি প্রমাণ দিতে পারে আমরা সব শাস্তি গ্রহণ করব। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেওয়ার। আমি এটা খোঁজ খবর নিয়ে এটার যথোপযুক্ত ব্যবস্থা করব। এটা অমানবিক ঘটনা এবং এই ঘটনার জন্য যারাই দায়ী তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এসব ঘটনা যখন ঘটছে তখনও কেউ নিশ্চিত নয় শিশুটি জীবিত না মৃত। রাত 9টার দিকে নীরবকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। কর্তব্যরত ডাক্তার জানায় বেঁচে নেই নীরব। আমাদের এখানে রাত 9টার সময় এই বাচ্চাটি এখানে এসেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে এবং ইসিজি করে দেখা গেছে যে বাচ্চাটি মৃত এবং এটি পানিতে ডুবে মারা যাওয়ার যে ধরনের সিমটম থাকে সেই রকমই অবস্থা দেখা দিয়েছে, অর্থাৎ এটি পানিতে ডুবে যে মারা যায় সেরকম। গত বছর 26শে ডিসেম্বর রাজধানীর কমলাপুরে ওয়াসার খোলা পাইপের মধ্যে পড়ে মারা যায় 4 বছর বয়সী শিশু জিহাদ। সেখানেও ওয়াসা কর্তৃপক্ষের অবহেলায় ঘটে সেই দুর্ঘটনা। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। উন্মুক্ত সুয়ারেজ লাইন আর ম্যানহোলের ঢাকনা না থাকায় রাজধানীতে কিছুদিন পরপরই ঘটে এমন দুর্ঘটনা। নগরবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনার পর কর্তৃপক্ষ সাময়িক কিছু ব্যবস্থা নিলেও মূল সমস্যা সমাধানে পদক্ষেপ নেয় না তারা। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। গত বছরের 26 ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে খেলতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভিতরে পড়ে যায় 4 বছরের শিশু জিহাদ।
এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় প্রায় 24 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে পাইপের ভিতর থেকে তোলা হয় জিহাদের মরদেহ। মর্মান্তিক ওই দুর্ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই রাজধানীর শ্যামপুরের সুয়ারেজ লাইনে পড়ে মঙ্গলবার মারা গেল 5 বছরের শিশু নীরব। এ ধরনের দুর্ঘটনার পর কর্তৃপক্ষ জড়িতদের বিরুদ্ধে সাময়িক কিছু ব্যবস্থা নিলেও মূল সমস্যা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। মঙ্গলবার নীরবের মৃত্যুর পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘনবসতিপূর্ণ এলাকার সুয়ারেজ লাইনের ঢাকনা নেই। এর মধ্যে কিছু কিছু সুয়ারেজ লাইনের গভীরতা বেশি হওয়ায় প্রত্যেকটি হয়ে দাঁড়িয়েছে মৃত্যু ফাঁদ। রিক্সা কাইতে পড়ে যায়, অনেক সময় দেখা যায় মহিলারাও কাইতে পড়ে যায়, ড্রেন খোলা থাকলে সমস্যা হয়। এলাকা ছোট ছোট বাচ্চারা আছে, অনেক মানুষের দেখা যায় বৃষ্টি আসলে পানি যদি বেড়ে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকে। 7-8 বছর আগে একটা বাচ্চা ড্রেনে পড়ে গেছিল, ওটার বিচার এলাকার মানুষ খোঁজাখুঁজি করছে আর পায় নাই। এ ধরনের সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দখলমুক্ত রাখা যাচ্ছে না রাজধানীর খালগুলো। উচ্ছেদ কার্যক্রমের কিছুদিন পরই আবারও খালের দুপাশে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। ঢাকা ওয়াসা বলছে জনবল ও বাজেট স্বল্পতা সহ বিভিন্ন কারণে পুরোপুরি দখলমুক্ত করা যাচ্ছে না খালের জায়গা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন কঠোর রাজনৈতিক উদ্যোগই পারে খাল বাঁচানোর পরিকল্পনা সফল করতে। বিস্তারিত তাফসির বাবুর রিপোর্টে। কল্যাণপুর খাল, খালের পাশে ওয়াসার সীমানা পিলার সুস্পষ্ট, তবে সবার নাকের ডগায় এই সীমানা পিলার পেরিয়ে খালের উপর গড়ে তোলা হয়েছে টিনের স্থাপনা। রিকশার গ্যারেজ বসিয়ে চলছে অবৈধ ব্যবসা। জানতে চাইলে গ্যারেজের মালিক জানান দারুস সালামের জনৈক আরজু সাহেবের কাছ থেকে এই স্থান ভাড়া নিয়েছেন তারা। কিনে না ভাড়া নিছি আমরা, মাসকা বাড়ি ভাড়া দিই, 3 বছর 4 বছর 5 বছরের মাটি ভাড়া নিছি। মিরপুর 13 নম্বরে 22 টাকি খালের অবস্থা আরও করুন। খালের জায়গা দখল করে রীতিমতো পাকা স্থাপনা তুলে সরু করে ফেলা হয়েছে একসময়ের চওড়াই খাল। এক সময়কার বেশ বড় আকারের এই 22 টাকি খাল এখন কমতে কমতে একটি সরু নালায় এসে ঠেকেছে। সর্বশেষ 30 ফুট চওড়া এই খালটি কোথাও 15 ফুট, কোথাও 10 ফুট, আর কোথাও বা এরকম দখলের কারণে একেবারে সরু নালায় পরিণত হয়েছে। দোনো দিক দিয়ে চাপাই দেয়া দুদিকের বাড়িওয়ালারা মনে করেন পুরো ড্রেনটা ছোট বানাই দিচ্ছে। যারা কাউন্সিলর আছে, যারা সরকারি কর্মকর্তা আছে, ওয়াসার লোক আছে, এরা কিছু বলতেছে না। ঢাকা ওয়াসা বলছে দখলের প্রবণতা কমানো গেলেও নানা সীমাবদ্ধতায় তা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না। উঠানোর পরে আবার বসে যায়। এখন আমাদের যে সমস্যা হলো যে আমাদের তো মানে পাহারাদার থানা পুলিশ নেই। আমরা অনেক সময় যেরকম যদি অবৈধ জোর করে উঠতে থাকে আমরা নর্মাল থানাকে জানাই। তাছাড়া আমরা মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট প্রোগ্রাম করি, কারণ অনেক সময় ম্যাজিস্ট্রেটও থাকে না। আরে নগর পরিকল্পনাবিদ বলছেন দখল বন্ধে দরকার রাজনৈতিক সিদ্ধান্ত। মেয়ররা তো মাত্রই নবনির্বাচিত, 40 লক্ষ 30 লক্ষ 38 লক্ষ এক একজনের ভোটের ব্যাংক রয়েছে। এই মানুষগুলোকে নিয়ে যদি আজকে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, রাষ্ট্রীয় যন্ত্রের কাছে এরা পরাভূত হতে বাধ্য। এদিকে দখলের পাশাপাশি নির্বিচারে ময়লা ফেলার কারণেও এখন অনেক খালের প্রবাহ প্রায় বন্ধ। খাল পরিষ্কারও নেই কার্যকর উদ্যোগ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। আবারও পৌর নির্বাচনের খবর। দীর্ঘদিন ধরে পুরো না হওয়া উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই কর্মপন্থা ঠিক করছেন মেয়র প্রার্থীরা। এক্ষেত্রে প্রার্থীরা নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করলেও সৎ যোগ্য প্রার্থীকে খুঁজছেন ভোটাররা। রাজশাহী থেকে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। 1995 সালে পৌরসভা হিসেবে মর্যাদা পায় রাজশাহীর তানোর, কিন্তু এরপর 20 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। একই অবস্থা 2002 সালে মর্যাদা পাওয়া মন্ডুমালা পৌরসভারও। দীর্ঘ সময় ধরে সব ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত রয়েছেন উচ্চ বরেন্দ্র এলাকার এই দুই পৌরসভার বাসিন্দারা। তাই এ নির্বাচনে এলাকার উন্নয়নে সক্ষম প্রার্থীকেই এগিয়ে রাখতে চান ভোটাররা। যে প্রার্থী মনে হবে কি এরা এক দিয়ে ভোট সম্ভব বা ভোট দিলে পাশ করবে, আমাদের সমস্যাগুলো দূর করবে, তাকে আমরা এবার ভোট দিয়ে জয়যুক্ত করব। যার দ্বারা আমাদের উপকার হবে তাকে আমরা প্রতিষ্ঠিত করব। এসব মাথায় রেখেই নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন ভোটারদের দ্বারে দ্বারে। পানির সমস্যা এবং বাজারের সমস্যা আছে, আরও যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমার যে প্রজেক্ট রেডি আছে 25-26 কোটি টাকার, এটা ইনশাল্লাহ আমি করতে সক্ষম হব। যদি আমি এই পৌরসভা নির্বাচনে জিতি তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বিশুদ্ধ পানি। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা।
নিরাপত্তা ব্যবস্থাও ভালো আছে ইনশাল্লাহ, আরও ভবিষ্যতে আরও জোরদার হবে। এখন পর্যন্ত আমাদের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে 13টা পৌরসভায়। তানোরে 22,013 জন ও মন্ডুমালায় 15,436 জন ভোটার রয়েছেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীর কেশরহাট পৌরসভায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং ফেনী দাগনভূঞা উপজেলায় উপ এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল। সেখানকার পৌর নির্বাচনের সরাসরি খবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে চলে যাচ্ছি রকির কাছে। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু রাজশাহীর 13টি পৌরসভায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো মূলত আমরা আজকে রাজশাহীর কেশরহাটে এসেছি এখন। তো কেশরহাট পৌরসভায় কিন্তু বেশ কিছু ভোটারের সাথে আমার কথা হয়েছে এবং দু একজন কাউন্সিলর প্রার্থীর সাথে এখন পর্যন্ত আমার কথা হয়েছে। তারা কিন্তু বলছেন যে আগামী যে 30শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন, তো এই নির্বাচনকে কেন্দ্র করে এখনো সরব হয়ে না উঠলেও প্রচার প্রচারণা কিন্তু তারা কৌশলে করছেন। এছাড়া রাজশাহীর এই কেশরহাট পৌরসভায় 4 জন মেয়র প্রার্থী রয়েছেন এবার। তো 4 জন মেয়র প্রার্থীর মধ্যে একজন আওয়ামী লীগ সমর্থিত, একজন বিএনপি সমর্থিত, একজন স্বতন্ত্র এবং একজন জাতীয় পার্টি থেকে একজন দাঁড়িয়েছেন। মোট 4 জন প্রার্থী রয়েছেন। তো এই কেশরহাট পৌরসভায় মোট ভোটার রয়েছে 13,635 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। এখানে নারী ভোটার রয়েছে 7,009 জন এবং পুরুষ ভোটার রয়েছে 6,626 জন। এই ভোটারদের মধ্যে আমার বেশ কিছু যে ভোটারগুলোর সাথে কথা হয়েছে তারা বলছেন যে আসলে প্রতি বছরই কিন্তু নির্বাচন এলে নির্বাচনে বিভিন্ন ধরনের কিন্তু প্রতিশ্রুতি প্রার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়, কিন্তু সেগুলো কিন্তু পূরণ হয় না। সেজন্য তারা এবার দেখে শুনে বেছে এবার যোগ্য প্রার্থী তারা নির্বাচিত করবেন, এরকমটাই আশাবাদ ব্যক্ত করেছেন এখানকার ভোটাররা। তো আসলে প্রার্থীদের সাথেও আমার কথা হয়েছে। প্রার্থীরা যেটি বলছেন যে তারা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পান তাহলে কিন্তু তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এলাকার উন্নয়নে, রাস্তাঘাটের উন্নয়ন, দারিদ্রতা দূরীকরণ, শিক্ষা খাতে উন্নয়ন, সব ধরনের উন্নয়নের জন্য তারা কিন্তু বলছেন আমরা যদি ভোট পাই সেক্ষেত্রে আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো অবশ্যই আমরা পূরণ করব। তো আমার কাছে রাজশাহী পৌরসভা নির্বাচনের এই ছিল খবর। আমরা এখন ফেনীর পৌরসভা নির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সজলের কাছে। কি ধন্যবাদ। আসলে জানেন যে সারা দেশে যে প্রথম ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ধাপের ভিতরে ফেনীর 3টি পৌরসভা রয়েছে 5টির মধ্যে। সেই 5টির মধ্যে আমি এখন রয়েছে দাগনভূঞা পৌরসভাতে। এই দাগনভূঞা পৌরসভায় ভোটার সংখ্যা হচ্ছে 20,567 জন এবং 20,567 জন ভোটারের ভিতরে আমরা দেখেছি যে এখন পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষে 4 জন প্রার্থী 9টি ওয়ার্ডে 4 জন প্রার্থী এখন পর্যন্ত কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর পদ্ধতিতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা একক প্রার্থী হিসেবে এখন পর্যন্ত আছেন এবং বাকি 5টি সাধারণ কাউন্সিলর এবং পৌরসভা যে মেয়র রয়েছেন সেই মেয়র পদে নির্বাচন হতে যাচ্ছে এবং মহিলা সংরক্ষিত যে কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারা তিনটি এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবে মনোনীত হয়ে আছেন। যদি কোনো এরা প্রত্যাহার করে না নেয় 13 তারিখের ভিতরে তাহলে এই 3 জন মহিলা এবং 4 জন কাউন্সিলর প্রার্থী ইতিমধ্যে বিজয়ী হিসেবে ধরে নেওয়া যায়। এছাড়া এখন যে 5টি পৌরসভার ভিতরে যে 5টি ওয়ার্ডে এবং পৌরসভা মেয়রের যে পদটিতে নির্বাচন হতে যাচ্ছে সেই 5টি কাউন্সিলর পদের ভিতরে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মেয়র পদের একটি পদের বিপরীতে আওয়ামী লীগের একজন ওমর ফারুক খান এবং বিএনপির রয়েছে কাজী সাইদুর রহমান স্বপন নামে একজন, এই 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী রয়েছে ওমর ফারুক খান, তাকে আমরা দেখেছি যে ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী রয়েছে তাকে তার কোনো প্রচারণা অথবা তাকে আমরা এলাকায় পাচ্ছি না। একটা অভিযোগ রয়েছে যে সে আমাদের কাছে অভিযোগ করেছিল যে সে সরকার দলীয় নেতাকর্মীর ভয়ে সে এলাকায় থাকতে পারছেন না এবং তাকে আমরা তার বাড়ি ঘরে তালা মারা পেয়েছি। এবং আমরা দেখেছি যে সার্বিকভাবে যদি বলি ফেনীর যে চিত্র সেই চিত্রের ভিতরে দেখা যায় ফেনীর 3টি পৌরসভার 51টি পদে ইতিমধ্যে প্রথম যেদিন নমিনেশন পেপার জমা হয়েছে 33টি পদেই কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা 33টি পদে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়ে গিয়েছেন, যাকে এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই এবং পরবর্তীতে এখন পর্যন্ত 51টি পদে 38টি পদে মনোনীত হয়ে গেছে। এর ভিতরে পরশুরাম পৌরসভায় মেয়র প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেখানে নির্বাচিত হয়ে গেছে এবং ফেনী যে পৌরসভা রয়েছে সেখানেও কোনো মেয়র প্রার্থী নির্বাচন হচ্ছে না। দৃশ্যমানে কিন্তু বলা যাচ্ছে যে আমাদের ফেনীতে যে 3টি পৌরসভা নির্বাচন হচ্ছে সবচেয়ে দৃশ্যমান এই যে 38টি পদের ভিতরে ফেনীর যে সদর পৌরসভা রয়েছে পৌরসভার ভিতরে যে এখন পর্যন্ত
পর্যন্ত 25টির ভিতরে 24টি নির্বাচিত হয়ে গেছেন, 22টি নির্বাচিত হয়ে গেছেন, 4টিতে নির্বাচন হবে। এবং ফেনীতে এখন যে আমরা দাগনভূঞাতে রয়েছি, সেই দাগনভূঞা 13টি পদের ভিতরে শুধুমাত্র কাউন্সিলর 5টি এবং পৌরসভার মেয়র পদে নির্বাচন হচ্ছে। বাকিগুলো এখন প্রার্থীতার অনেকটা মানে যে নির্বাচনটা হচ্ছে অনেকটা মনে করেন যে পানসে, এখানে যে ভোটারদের যে আগ্রহ সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। সাথীলা, পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং আমাদের ফেনী থেকে যোগ দিয়েছিলেন আতিয়া সজল। স্বাধীনতার ৪৪ বছরেও বিনিয়োগের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। তবে ধীরে ধীরে পরিণত বিনিয়োগ কাঠামো গড়ে উঠেছে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, সুদের হার কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ পণ্যের চাহিদা পূরণে এখন বিনিয়োগে নজর দিতে হবে। আর অর্থনীতিবিদরা বলছেন, আগামী দিনের পথ চলায় সনাতনী চিন্তা থেকে বেরিয়ে বহুমুখী বিনিয়োগ কাঠামো গড়ে তুলতে হবে। সানবির রূপলের রিপোর্ট। স্বাধীনতার ৪৪ বছরে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন অনেক। ৭০-এর দশকে শিল্প জাতীয়করণের পর রাষ্ট্রীয় খাতে সুব্যবস্থাপনার অভাবে বিনিয়োগে যে মন্থরতা নেমে আসে তা আবার গতি পায় ৮০-এর দশকে শিল্পনীতির পরিবর্তনের মধ্য দিয়ে। শুরু হয় বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ। ৯০ দশকে এসে কৃষি, শিল্প, সেবা খাতে বেসরকারি বিনিয়োগ বাড়তে থাকে। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় সরকারি অনেক প্রতিষ্ঠান। পরিসংখ্যান বলছে ১৯৭১ সালে বিনিয়োগ যেখানে ছিল জিডিপির ৮.২%, ৪ দশকের ব্যবধানে তা এখন প্রায় ৩০%। তবে বিদেশি বিনিয়োগ এখনও জিডিপির ১০%-এর ঘরে পৌঁছায়নি। বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন এতদিন সমান্তরাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও বিনিয়োগ বাড়াতে চলতি বছর তাদের এক করার সিদ্ধান্ত হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার। যেসব প্রোডাক্ট আমাদের দেশে প্রয়োজন আছে সেই জিনিসগুলো বাংলাদেশেই তৈরি করতে হবে এবং চোখ থাকবে আশেপাশের দেশে। আমাদের উদ্ভিদ যে প্রোডাকশনটা হবে সেটা আমরা রপ্তানি করব। অর্থনীতিবিদরা বলছেন, ৪৪ বছরের নানা চড়াই উতরে পেরিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় এসেছে বাংলাদেশ। এই অবস্থাকে দেশের স্বার্থে কাজে লাগাতে প্রয়োজন বিনিয়োগ অনুকূল যুগোপযোগী বিনিয়োগ কাঠামো। যতটুকু বিনিয়োগ আসলে যাওয়ার ছিল সেই বিনিয়োগটি আমরা কিন্তু সবসময় যে পুরোপুরি করতে পেরেছি তা না। বড়, মাঝারি, ক্ষুদ্র খাতে বিনিয়োগের ক্ষেত্রে যে এক ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থা, সেটি এখনো আসলে পুরোপুরি নিয়ে আসা যায়নি। তবে আসার কথা হলো যে সাম্প্রতিক বছরগুলোতে সেই চেষ্টাটি হচ্ছে বিভিন্নভাবে। ২০১৪-১৫ অর্থ বছরে দেশের মোট বিনিয়োগের পরিমাণ ৪,৩৮,০০০ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি বিনিয়োগ সরকারি বিনিয়োগের ৩ গুণ। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, শীতের শুরুতেই খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। চাহিদা থাকায় ভালো দাম মিলছে নলেন গুড় ও পাটালির। দেশে এখনো শীত জেকে না বসায় জমে ওঠেনি শীত বস্ত্রের বেচা বিক্রি। চট্টগ্রামের বিভিন্ন গুদামে পড়ে আছে বিদেশ থেকে আমদানি করা শত কোটি টাকার পুরাতন শীত বস্ত্র। উচ্চ শুল্ক হারের পাশাপাশি প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হয় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি পাইকারি বিক্রেতা এবং আমদানিকারকদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্যান্য বছরগুলোতে ডিসেম্বরের শুরুতে দেশে শীত পড়তে শুরু করে, আর শীতের হাত থেকে রক্ষার জন্য নভেম্বর থেকে শুরু হয় শীত বস্ত্র কেনা। প্রতি বছরের মতো এবারও ইউরোপের উন্নত দেশগুলো থেকে বিপুল পরিমাণ পুরাতন শীত বস্ত্র আমদানি হয়েছে দেশে, কিন্তু ক্রেতা না থাকায় হতাশ পাইকারি বিক্রেতারা। কোটি কোটি টাকার মাল কিনছে কিন্তু বিক্রি তো হচ্ছে না। ডিস্ট্রিক্টে আমরা প্রচুর মাল দিতাম, এখন মাল দিতে পারতেছি না। কাস্টমাররা যারা নিচে ওরা নিয়েও বসে রয়েছে। 50 টাকা দামের, 100 টাকা দামের কাস্টমারের মূল্যে 20 টাকা বিক্রি করবে কই থেকে? আমাদের 100 কোটি টাকা আমাদের মাল রয়ে গেছে, বিক্রি করতে পারতেছে না। পুরাতন শীতবস্ত্র বিক্রির ক্ষেত্রে শুধুই যে খুচরা বা পাইকারি বিক্রেতারা সমস্যায় পড়েছেন তা নয়, 61% শুল্ক হারের কারণে ভোগান্তিতে পড়েছেন আমদানিকারকরাও। শীতবস্ত্র গরিবদের বস্ত্র, অ্যাকচুয়াল গরিবদের বস্ত্র কিন্তু ঠিকই যখন আমাদের কষ্ট পসিবল হয়ে আমরা মালটা বেচতে অনেক কষ্ট। ব্যাংক লোনটা দিতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে আমাদের। সরকার যদি আমাদের প্রতি একটু খেয়াল করে ট্যাক্সটা একটু কমাই দেয় তাহলে পরে আমরা গরিবদের মাঝে শীত বস্ত্রগুলো আরো কম দামে বিক্রি করতে পারবো। বর্তমানে পুরাতন সোয়েটারের এক একটি গার্ড ৬,০০০ টাকা, ট্রাউজার ৭,০০০ টাকা, জ্যাকেট ৮,০০০ টাকা এবং বেবি স্যুট ৫,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাত হোসেনের ১৩৫তম জন্মবার্ষিকী ও ৮৩তম মৃত্যুবার্ষিকী আজ।
1880 সালের এই দিনে রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সমাজে পিছিয়ে পড়া নারীদের জাগরণে কাজ শুরু করেন। নারীর উত্তরণের পথ তৈরি করতে সামাজিক ও পারিবারিক নানা বাধা পেরিয়ে প্রতি মুহূর্তে তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে গেছেন। 1932 সালের একই দিনে কলকাতার সোদপুরে স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। 135 বছর আগে সমাজ পরিবর্তনে পুরুষের রক্তচক্ষু উপেক্ষা করে বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ থেকে জ্বালিয়েছিলেন নারী শিক্ষার আলো। সমাজের অনাচার কুসংস্কার দূর করার জন্য হয়েছিলেন জগৎখ্যাত। সেই মহিষী নারী আজ চরম উপেক্ষিত। তার বিপুল পরিমাণ পৈতৃক জমি উদ্ধারে নেই কোনো কার্যকর পদক্ষেপ। স্মৃতিকেন্দ্রটিও বন্ধ রয়েছে এক যুগ ধরে, আর প্রশাসন বছরের পর বছর শোনাচ্ছে শুধু আশ্বাসের বাণী। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের প্রতিবেদন। 9 ডিসেম্বর এলেই ধোয়া মোছায় ব্যস্ত হয়ে ওঠে মহিষী রোকেয়ার স্মৃতিধন্য পায়রাবন্দ। আর দিনটি পার হলেই আবার সেই আগের চিত্রে ফিরে যায়। এভাবেই যুগের পর যুগ ধরে উপেক্ষিত হচ্ছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার স্বপ্নবিলাস। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বেহাত হয়ে থাকা বিপুল পরিমাণ পৈতৃক জমি, পুকুর উদ্ধারে নেওয়া হচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। বেগম রোকেয়ার এখানে তার যে স্বপ্ন এখনো পূরণ হয়নি। বিশাল সম্পত্তির মালিক ছিল বেগম রোকেয়ার পূর্বপুরুষগণ। ভূমি দখলদারদের কারণে এগুলো বেদখল হয়ে গেছে। এক্ষেত্রে আমরা প্রশাসনের আদৌ কোনো পদক্ষেপ এখন অবধি আমাদের কাছে লক্ষণীয় নয়। অন্যদিকে রোকেয়ার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে গবেষণা এবং তার আদর্শে নারী সমাজকে উদ্বুদ্ধ করতে যে স্মৃতিকেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল, আইনি জটিলতায় সেটিও বন্ধ রয়েছে প্রায় এক যুগ ধরে। কর্মরত কর্মকর্তারা যারা আছি আমরা তারা বেতন ভাতা পাচ্ছি না। সরকার শুধুমাত্র দেখে বেগম রোকেয়া দিবস আসলে। আমাদের সরকারি বেসরকারি সকল পর্যায় থেকে রোকেয়া সাখাওয়াত হোসেনকে অমলিন করে রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা খুবই জরুরি। অবশ্য জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার ও স্মৃতিকেন্দ্রটি চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। স্মৃতিকেন্দ্রটি সেটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলা একাডেমি কর্তৃক পরিচালিত হবে। যে সকল জমি এখন পর্যন্ত আমাদের দখল রয়েছে সেগুলো আমরা যথা শীঘ্র সম্ভব উদ্ধারের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 2001 সালের 1 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। যশোরে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। দেশব্যাপী খেজুরের নলেন গুড় ও পাটালির চাহিদা থাকায় দামও ভালো পাচ্ছেন তারা। রাসেল মৃধার তথ্য, শেখ জালালের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুয়াশায় জেগে ওঠা শান্ত সূর্য জানান দেয় শীতের চাদর জড়াতে শুরু করেছে প্রকৃতির গায়ে। এটি খেজুরের রস আহরণের মৌসুম, তাই খেজুরের গুড়ের জন্য যশোরের বিখ্যাত খাজুরা এনায়েতপুরের মতো 11টি গ্রামের সারি সারি খেজুর গাছ থেকে প্রতিদিন রস আহরণ করছেন কৃষকরা। এরপর খেজুরের রস বাড়ি নিয়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় নলেন, পাটালি ও ঝোলা গুড়। গাছেতে যে পয়সা আয় এই যে 6 মাস চলে আর কি আমাদের। 140টা 30টা করে গাছ কাটা পড়ে, রস প্রত্যেকদিন ভালোই হচ্ছে। শীত মৌসুমে এই অঞ্চলের কৃষকদের অন্যতম আয়ের উৎস খেজুরের গুড়, আর এই কাজে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ঘরের নারীরাও। আমার বিয়ের পর থেকে আমি গুড় জ্বালাই। সিজনে এখন যে গুড় আসে এতে আমাদের সংসার খরচ চলে যায়। বিটারা গাছ মাছ ফেড়ে দিয়ে চলে যায়, ছেলেরা রস এনে দিতে চলে যায়, আর আমার রস জ্বালাতে আই, গুঁড়ো ডালতে আই। স্থানীয়রা জানিয়েছেন ঐতিহ্য থাকলেও সেই জৌলস আর নেই। খেজুর গাছ উজাড় হওয়ায় ও কঠোর পরিশ্রমের কারণে অনেকেই বাদ দিয়েছেন এই পেশা। লোক সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে হয়তো কোনো বসতি হয়ে গেছে এবং এই খেজুর গাছ উজাড় হয়ে যাচ্ছে। এখন গাছই লাগায় না, আর খুব কষ্ট আপনার এখন আর মানুষ করতেই চায় না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় 750 হেক্টর জমিতে 10.5 লাখ খেজুরের গাছ আছে। এর মধ্যে 7 লাখ গাছ থেকে রস আহরণ করা হয়। সময় সংবাদ, যশোর। সারা দেশে একযোগে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী 10 ডিসেম্বর। 15 দিন ব্যাপী এ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক জানান,
মুক্তিযুদ্ধ জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও বাংলা সংস্কৃতিকে ধারণ করে এমন নতুন পুরনো কিছু ছায়াছবি দর্শকদের দেখানো হবে। সব বয়সী ও শ্রেণী পেশার দর্শকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত হলেও মূলত শিক্ষার্থীদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এ সময় চলচ্চিত্র পরিচালক ও গবেষক সহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। একটা ফুল লেন্থ ছবির আগে হয়তো একটা শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি ফিল্ম দেখানো যেতে পারে। আর একটি হচ্ছে যেহেতু এটি একটি ব্যাপক আয়োজন, কয়েকটি সেমিনার করা যায় কিনা এই উৎসবটিকে কেন্দ্র করে আগামীতে হয়তো হবে, এবং সেই সেমিনারগুলো শুধু ঢাকায় না, ঢাকার বাইরে যদি করা যায়। 50-60-এর দশকের ভালো চলচ্চিত্র, তারপর আবার মুক্তিযুদ্ধটাকে আমাদের মাথায় রাখতে হয়েছে। শিশুতোষের কথা বললো, 2-1টি ছবি সেখানেও মাথায় কাজ করেছে, এবং একেবারে সমকালীন পর্যন্ত চলে আসা 15 দিন ব্যাপী। কিন্তু চলচ্চিত্র আমরা শুক্রবার দিন 3টি চলচ্চিত্র রেখেছি, শনিবার দিন রেখেছি 2টো। দেশের বাইরের খবর। মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন বলে মন্তব্য করেছে পেন্টাগন। পেন্টাগন মুখপাত্র মঙ্গলবার গণমাধ্যমকে জানান, ট্রাম্পের এমন মন্তব্যের ফলে আইএস জঙ্গিদের প্রতি সমর্থন বাড়বে। ট্রাম্পের মুসলমান বিরোধী বক্তব্য নিয়ে এরই মধ্যে দেশে বিদেশে সমালোচনার ঝড় বইছে। তবে এখনও নিজের বক্তব্যে অনড় ডোনাল্ড ট্রাম্প। গেল 2 ডিসেম্বর সান বার্নার্ডিনোতে এক মুসলিম দম্পতির হামলায় নিহত হন 14 জন মার্কিন বেসামরিক নাগরিক। প্যারিস হামলার পর ওই হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলোতে এখন দেখা যাচ্ছে মুসলিম ভীতি। এরই প্রেক্ষিতে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে মার্কিনীদের মুসলমানদের প্রতি নেতিবাচক মনোভাব বর্জন করার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে মুসলমানদের বন্ধু হিসেবে পাশে রাখার কথা জানান। যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা ওয়েভার দেশগুলোর নাগরিকদের উপর কড়াকড়ি আরোপের বিষয়ে মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটি হয়েছে। বিবিসি জানিয়েছে, কড়াকড়ি আরোপের পক্ষে 707টি ভোট ও বিপক্ষে 19টি ভোট পড়েছে। এর আগে গেল সপ্তাহে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিল উপস্থাপন করা হয়। পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটিজে নির্দেশ দেওয়া হয় নিরাপত্তা ছাড়পত্র ছাড়া আর কাউকে সেদেশে প্রবেশ করতে না দিতে। বিলটি কংগ্রেসে পাশ হলে ভিসা ফ্রি দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসার আবেদন করতে হবে। এছাড়া 2011 সালের মার্চের পরে যারা ইরাক, সিরিয়া, ইরান ও সুদান ভ্রমণ করেছেন তারা ভিসা ওয়েভার সুবিধাভুক্ত দেশের নাগরিক হলেও তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। বর্তমানে 38টি দেশে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা সুবিধা পেয়ে থাকে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভিসা সুবিধা পাওয়া প্রায় 5000 ইউরোপিয়ান ইরাক ও সিরিয়ায় ভ্রমণ করেছে, যা মার্কিনীদের নিরাপত্তার জন্য হুমকি। তাই এসব দেশকে সন্দেহভাজনদের ব্যাপারে আরও তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিপিএল এর খবর। মিরপুরে দিনের প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তলানির দল সিলেট সুপারস্টার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস। 8 ম্যাচে ঢাকার সংগ্রহ 8 পয়েন্ট। অন্যদিকে 8 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া সিলেটের প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। ম্যাচটি শুরু হবে আজ দুপুর 2টায়। গেল ম্যাচেই চিটাং ভাইকিংসকে হারিয়ে বিপিএলের তৃতীয় আসরে প্লে অফের নাটকীয়তার সমাপ্তি টানে ঢাকা ডায়নামাইটস। এখন শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াই। সে লক্ষ্যে আসরের অভাগা দল সিলেট সুপারস্টার্সের মুখোমুখি হবে সাঙ্গা নাসিররা। স্পিনারদের দুর্দান্ত ফর্ম ঢাকার প্রেরণা হলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ। অন্যদিকে আসরের শুরুতেই টানা ম্যাচ হারার কারণে প্লে অফের লড়াই থেকে সবার আগে ছিটকে পড়ে তারকাবহুল সুপারস্টার্স। এখন শুধু টানা জয় দিয়ে আসর শেষ করাই সিলেটের লক্ষ্য। কিন্তু কাজটা কঠিন করে তুলেছে সুপারস্টার্স ব্যাটসম্যানদের রান খরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। 8 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া বরিশালের লক্ষ্য পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার। আর সান্ত্বনার জয় দিয়ে তৃতীয় আসর শেষ করতে চায় ভাইকিংস। এমনই ভিন্ন সমীকরণ নিয়ে সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দুদল। প্লে অফ আগে নিশ্চিত হলেও টানা 2 ম্যাচ হারের তিক্ততা নেওয়া বরিশালের লক্ষ্য প্লে অফের আগেই জয়ের ধারায় ফেরা। কিন্তু টি-20তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের ব্যর্থতা বিপাকে ফেলেছে বরিশালকে।
নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন সাব্বিরও, তবে বল হাতে দাপট অব্যাহত রেখেছেন আলামিন। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে বরিশালের সেরা একাদশে আবারও ফিরতে পারেন ক্যারিবীয় অলরাউন্ডার কুপার। অন্যদিকে তারকাবহুল ভাইকিংসের লক্ষ্য জয় নিয়ে আসর শেষ করা, কিন্তু দেশি তারকাদের সাথে ব্যাট হাতে ব্যর্থ ভাইকিংসের বিদেশি রিক্রুটরা। যদিও বল হাতে দাপট দেখাচ্ছেন মোহাম্মদ সামি ও বিলাওয়াল ভার্টি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ফেভারিটদের জয়ের রাতে হোঁচট খেয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিক ওলসবার্গের বিপক্ষে 3-2 গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ভ্যান হলের শিষ্যরা এবং বরুশিয়া মনশেনবার্গকে 4-2 গোলে হারিয়ে ডি গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে আনুষ্ঠানিকতার ম্যাচে রোনালদো ও বেনজেমারের হ্যাটট্রিকে 8-0 গোলে মালামোকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সমীকরণের জটিল মারপ্যাচ এড়াতে জয়ের লক্ষ্য নিয়েই ভক্সওয়াগন স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক ওলসবার্গ ও ম্যানচেস্টার ইউনাইটেড। তারকা স্ট্রাইকারদের অভাব স্পষ্ট হয়ে ওঠার আগেই সফরকারী রেড ডেভিলসদের মাঠে 10 মিনিটেই এগিয়ে নেন স্ট্রাইকার আন্তোনি মার্সিয়াল। এর 3 মিনিট পর স্বাগতিক প্রায় 26,000 সমর্থককে স্বস্তিতে ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার নালদো। 29 মিনিটে হেকিংয়ের শিষ্যদের প্রথম লিড এনে দেন জার্মান উইঙ্গার ভিয়েরিনিয়া। 2-1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দ্য ওলসরা। দ্বিতীয় আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনে আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। উন্নয়ন ভাবনাকে সামনে রেখেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্তি বিএনপিতে নেতিবাচক প্রভাব ফেলবে আশঙ্কা নেতাকর্মীদের। জামায়াতের সঙ্গে জোট বাঁধাই এ পরিণতি মত সাধারণ মানুষের। উন্মুক্ত সুয়ারেজ লাইন আর খোলা ম্যানহোলের সর্বশেষ শিকার শিশু নীরব। বড় দুর্ঘটনার পর সাময়িক ব্যবস্থা নিলেও মেলে না স্থায়ী সমাধান, অভিযোগ নগরবাসীর। উচ্ছেদ অভিযানেও দখলমুক্ত রাখা যাচ্ছে না রাজধানীর খালগুলো। জনবল ও বাজেট স্বল্পতার অজুহাত ঢাকা ওয়াসার। রাজনৈতিক উদ্যোগের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং 44 বছরেও বিনিয়োগের কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি বাংলাদেশ। সুদের হার কমানোর তাগিদ ব্যবসায়ীদের। বহুমুখী বিনিয়োগ কাঠামো গড়ার আহ্বান অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।